প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস একটি সংক্ষিপ্তসার। জিওফ্রে চসারের দ্য ক্যান্টারবেরি টেলসের জেনারেল প্রোলগ ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজের একটি দুর্দান্ত সূচনা। মধ্যযুগীয় ইংরেজিতে লেখা, এটি একটি কাঠামো হিসেবে কাজ করে, তীর্থযাত্রার প্রেক্ষাপট তুলে ধরে এবং আরও গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন চরিত্রের উজ্জ্বল, ব্যঙ্গাত্মক প্রতিকৃতি প্রদান করে যারা গল্পগুলো বলবে। প্রোলগ কেবল নামের তালিকা নয়, এটি একটি সামাজিক ভাষ্য, একটি ধর্মতাত্ত্বিক অনুসন্ধান এবং ১৪শ শতাব্দীর ইংরেজি সমাজের একটি মনস্তাত্ত্বিক অধ্যয়ন, যা চসারের হাস্যরস, ধর্মীয় ভক্তি এবং সূক্ষ্ম পর্যবেক্ষণের ক্যারেক্টারিস্টিক মিশ্রণে উপস্থাপন করা হয়েছে। কবিতাটি বসন্তের আগমনের একটি গীতিময় এবং উদ্দীপক বর্ণনা দিয়ে শুরু হয়েছে। এপ্রিল উইথ হিজ ষোড়শ স্যুট, মিষ্টি বৃষ্টি সহ এপ্রিল পুনরুজ্জীবন এবং নতুন জীবনের একটি দৃশ্য তৈরি করে। এই প্রাকৃতিক পুনর্নবীকরণ মানুষকে তীর্থযাত্রায় যেতে অনুপ্রাণিত করে, যা মধ্যযুগীয় ইউরোপে একটি সাধারণ অভ্যাস ছিল। এই নির্দিষ্ট দলের গন্তব্য হল ক্যান্টারবেরি, যেখানে তারা হোলি ব্লিসফুল মার্তির থমাস বেকেটের মাজারে যায়। এই সূচনাটি আশা এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষার একটি মেজাজ তৈরি করে, যা তীর্থযাত্রীদের আরও পার্থিব এবং কখনও কখনও দুর্নীতিগ্রস্ত প্রেরণার সাথে সূক্ষ্মভাবে বিপরীত হবে। বর্ণনাকারীর কণ্ঠস্বর চসারের নিজের, যিনি গল্পের একটি চরিত্র। তিনি নিজেকে একজন নিরীহ পর্যবেক্ষক হিসেবে উপস্থাপন করেন, যাত্রার একজন সঙ্গী যিনি কেবল যা দেখেন এবং শোনেন তা রিপোর্ট করেন। এই ছদ্মবেশ চসারকে খোলাখুলিভাবে বিচার না করে তার সমালোচনা এবং পর্যবেক্ষণগুলি উপস্থাপন করার সুযোগ দেয়। তিনি তার বর্ণনার রুতার জন্য আগাম ক্ষমা চান, দাবি করেন যে তিনি কেবল একজন বস্তুনিষ্ঠ ইতিহাসবিদ যাকে তীর্থযাত্রীদের কথা এবং চেহারা যেমন ছিল তেমনই পুনরায় বলা করতে হবে। এটি অবশ্যই একটি বাগ্মিতার কৌশল যা তাকে যতটা ইচ্ছা তীক্ষ্ণ বা প্রশংসাপূর্ণ হওয়ার স্বাধীনতা দেয়। তারপর চসার তার চরিত্রের মহান প্যারেড শুরু করেন, তাদের একে একে পরিচয় করিয়ে দেন, সর্বোচ্চ পদমর্যাদার থেকে সর্বনিম্ন পদমর্যাদার পর্যন্ত। মধ্যযুগীয় ইংল্যান্ডের সামাজিক ব্যবস্থা, গির্জা, অভিজাত এবং কৃষকদের তিনটি এস্টেট পুরোপুরি প্রদর্শিত হয়, কিন্তু চসার এই ঐতিহ্যবাহী বিভাগগুলিকে অস্পষ্ট করে এবং প্রত্যেকের মধ্যেকার ভণ্ডামি প্রকাশ করে জটিল করে তোলেন। প্রথমে যাকে পরিচয় করিয়ে দেওয়া হয় তিনি হলেন নাইট, যিনি নাইটহুডের আদর্শের প্রতিচ্ছবি। তিনি একজন নাব যোদ্ধা যিনি অনেক ধর্মযুদ্ধে লড়াই করেছেন, ফুল ওয়ার্দি ইন হিজ লর্ডস ওয়ার, তার প্রভুর যুদ্ধে খুব যোগ্য। তার চরিত্রটি ত্রুটিহীনভাবে উপস্থাপন করা হয়েছে, তিনি বিনয়ী, নম্র এবং ধার্মিক। তিনি একটি দাগযুক্ত পোশাক পরেন, যা থেকে বোঝা যায় যে তিনি সরাসরি যুদ্ধ থেকে এসেছেন, এবং তিনি খ্রিস্টান নাইটহুডের একটি আদর্শ। তিনি অন্য অনেক চরিত্রের থেকে সম্পূর্ণ বিপরীত, এবং তার প্রতিকৃতিটি ব্যঙ্গ ছাড়াই উপস্থাপন করা হয়েছে বলে মনে হয়, যা একটি নস্টালজিক আদর্শ হিসেবে কাজ করে। নাইটের সাথে তার ছেলে স্কয়ার একজন ২০ বছরের যুবক। তিনি রোমান্স এবং চেহারার উপর মনোযোগ সহকারে একজন আরও আধুনিক, রাজকীয় ব্যক্তিত্ব। তিনি গান করেন এবং বাঁশি বাজান, এবং তার পোশাক ফুল দিয়ে এমব্রয়ডারি করা। যদিও তিনি সাহসী এবং একজন ভালো ঘোড়সওয়ার, তার প্রাথমিক উদ্বেগ হল প্রেম এবং মন জয় করা, যা পরিবর্তিত সময়ের একটি লক্ষণ। নাইটের ইয়োম্যান, একজন মুক্ত, জন্ম নেওয়া সেবক, তাদের দলকে সম্পূর্ণ করে। তিনি একজন বনের মানুষ, একজন তীরন্দাজ এবং শিকারী, সবুজ পোশাকে সজ্জিত। তার প্রতিকৃতিটি উচ্চপদস্থ চরিত্রগুলির সামাজিক জটিলতা থেকে মুক্ত, সোজা এবং বাস্তববাদী। যাজকীয় প্রতিকৃতিগুলি ব্যঙ্গে বিশেষভাবে সমৃদ্ধ। প্রাজরেস, মাদাম এগ্লান্টিন, গির্জার প্রথম প্রতিনিধি। তিনি বিরোধপূর্ণ একজন মহিলা। একজন সন্ন্যাসিনী হওয়া সত্ত্বেও তিনি তাঁর আধ্যাত্মিক কর্তব্যের চেয়ে রাজকীয় আচরণ এবং পার্থিব ভাব প্রবণতা নিয়ে বেশি উদ্বিগ্ন। তিনি তার নাক দিয়ে গান করেন, একটি ফরাসি বলেন যা আফটার দ্য স্কুল অফ স্ট্র্যাটফোর্ড অ্যাট বো, একটি প্রাদেশিক প্যারিসিয়ান নয়, ফরাসি, এবং তিনি অত্যধিক পরিপাটি এবং সঠিক। তার সহানুভূতি দরিদ্রদের প্রতি নয়, বরং তার ছোট কুকুরদের প্রতি পরিচালিত হয়, যাদেরকে তিনি ভালো খাবার খাওয়ান, যা তার দারিদ্র্যের প্রতিজ্ঞার একটি স্পষ্ট লঙ্ঘন। তিনি একটি প্রবালের জপমালা এবং একটি সোনার ব্রেসলেট পরেন যেখানে ভেন্সের আমনিয়া, ভালোবাসা সবকিছু জয় করে, লেখা আছে, যা একজন সন্ন্যাসিনীর চেয়ে একজন রোমান্টিক নায়কের জন্য বেশি উপযুক্ত।
মঙ্ক হলেন আরেকজন যাজকীয় ব্যক্তিত্ব যিনি পার্থিব আনন্দ এর জন্য তার আধ্যাত্মিক আহ্বান ত্যাগ করেছেন। তিনি একজন শিকারী যিনি তার ঘোড়ার উপর চড়তে ভালোবাসেন এবং তার অনেক চমৎকার ঘোড়া আছে। তিনি তার মঠে আবদ্ধ থাকার কোনো প্রয়োজন দেখেন না এবং পুরানো সন্ন্যাসীর নিয়মগুলিকে কিছুটা পুরনো বলে বাতিল করে দেন। তিনি সুখে থাকা, ভালো পশম পরেন এবং একটি প্রেম গিঁট আকারের সোনার পিন আছে। তিনি যাজকীয় দুর্নীতি এবং ভণ্ডামির প্রতীক। ফ্রায়ার একজন হাসিখুশি এবং পার্থিব মানুষ যার নাম হুবার্ট, আরও বেশি দুর্নীতিগ্রস্ত। তিনি একজন ভিখারি যিনি তার পদ ব্যবহার করে দরিদ্রদের কাছ থেকেও অর্থ আদায় করেন। তিনি কুষ্ঠরোগী এবং দরিদ্রদের চেয়ে সব রেস্তোরাঁ এবং বারমেইডদের ভালো চেনেন এবং অর্থের বিনিময়ে সহজ পাপমোচন দেন। তিনি একজন মসৃণ বক্তা এবং একজন মেরি, হাসিখুশি সঙ্গী, কিন্তু তার আকর্ষণ তার লোভের জন্য একটি মুখোশ। চসার তারপর মধ্যবিত্ত শ্রেণীর দিকে মনোযোগ দেন। মার্চেন্ট একজন মর্যাদাবান মানুষ যার কাঁটাযুক্ত দাড়ি এবং সুন্দর পোশাক রয়েছে, যিনি সবসময় তার আর্থিক সাফল্য নিয়ে কথা বলেন। তবে চসার চালাকি করে ইঙ্গিত দেন যে তিনি ঋণী, যা সেই যুগের ক্রমবর্ধমান অর্থনৈতিক উদ্বেগের একটি লক্ষণ। অক্সফোর্ডের ক্লার্ক একটি নিখুঁত বিপরীত। তিনি একজন ছাত্র, পাতলা এবং খারাপ পোশাক পরা, যিনি তার সমস্ত টাকা বইয়ের জন্য ব্যয় করেন। তিনি একজন সত্যিকারের পণ্ডিত, গুরুতর এবং ধর্মচারী, বুদ্ধিবৃত্তিক সাধনা এর একটি আদর্শ। সার্জেন্ট অ্যাট দ্য ল একজন আইনজীবী এবং ফ্রাঙ্কলিন একজন ধনী জমির মালিক হলেন দুজন বিশিষ্ট সাধারণ মানুষ। আইনজীবী আপাতদৃষ্টিতে জ্ঞানী এবং ব্যস্ত, কিন্তু চসার ইঙ্গিত দেন যে তিনি ন্যায়বিচারের চেয়ে তার খ্যাতি নিয়ে বেশি উদ্বিগ্ন। ফ্রাঙ্কলিন এমন একজন মানুষ যিনি আনন্দের জন্য বাঁচেন, একজন এপিকিউরাসের পুত্র, তার বাড়ি সবসময় ভোজ এবং খাবারের জন্য খোলা থাকে, এবং তিনি একজন উদার এবং অতিথিসেবাপরায়ণ হোস্ট। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে গিল্ডসম্যানের একটি দল, একজন হাবারডাশার, একজন কার্পেন্টার, একজন উইভার, একজন ডাইয়ার এবং একজন ট্যাপেস্ট্রি মেকার, যারা উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করে। তারা সমৃদ্ধ, সুন্দর পোশাকে সজ্জিত এবং তাদের সাথে একজন প্রতিভাবান কিন্তু মাতাল কুক আছে। শিপম্যান একজন ঠিকঠাক নাবিক, নামের দিক থেকে একজন জলদস্যু, যিনি তার কাজে সাহসী এবং বিচক্ষণ কিন্তু নিষ্ঠুর। ফিজিকের ডাক্তার একজন পণ্ডিত মানুষ, কিন্তু তার অর্থের প্রতি ভালোবাসা স্পষ্ট, এবং ওষুধ সম্পর্কে তার জ্ঞান অকৃত্রিম যত্ন এর চেয়ে জ্যোতিষশাস্ত্র এবং ব্যক্তিগত লাভের সাথে বেশি সংযুক্ত বলে মনে হয়। ওয়াইফ অফ বাথ সবচেয়ে বিখ্যাত এবং অবিস্মরণীয় প্রতিকৃতিগুলির মধ্যে একজন। তিনি একজন আংশিকভাবে বধির, দুরন্ত এবং সংসার জ্ঞান সম্পন্ন মহিলা যিনি 5 বার বিবাহ করেছেন এবং ব্যাপকভাবে ভ্রমণ করেছেন। তিনি একজন মাস্টার উইভার এবং একজন ফ্যাশনিস্তা, যিনি সুন্দর পোশাক এবং সাহসী লাল মোজা পরেন। তিনি দৃঢ়চেতা, প্রেমে অভিজ্ঞ, এবং তার পরবর্তী গল্পটি যেমন দেখাবে, একজন প্রোটোফেমিনিস্ট ব্যক্তিত্ব যিনি পুরুষতান্ত্রিক নিয়মকে চ্যালেঞ্জ করেন। পার্সন এবং প্লোম্যান হলেন প্রোলোগের দুটি সত্যিকারের পুণ্যবান চরিত্র। পার্সন একজন দরিদ্র কিন্তু পবিত্র পুরোহিত যিনি সুষমাচার প্রচার করেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করেন। তিনি তার দলের একজন সত্যিকারের শেক্সপিয়ার এবং তিনি ঘোড়ায় চড়ার চেয়ে তার ধর্মীয় অনুসারীদের বাড়িতে হাঁটতে পছন্দ করেন, যা মঙ্কস এবং ফ্রায়ারদের থেকে সম্পূর্ণ বিপরীত। তার ভাই প্লোম্যান একজন সাধারণ, সৎ শ্রমিক যিনি ঈশ্বর এবং তার প্রতিবেশীকে ভালোবাসেন এবং নিঃস্বার্থ পরিশ্রমের জীবনযাপন করেন। তারা খ্রিস্টান জীবনযাপনের আদর্শের প্রতিনিধিত্ব করে এবং তাদের প্রতিকৃতি ব্যঙ্গ ছাড়াই উপস্থাপন করা হয়েছে। শেষ তীর্থযাত্রীরা আরও ব্যঙ্গাত্মক। মিলার একজন বিশাল, শক্তিশালী মানুষ যার লাল দাড়ি, নাকে একটি আঁচিল এবং অপরিশোধিত কৌতুকের প্রতি ভালোবাসা রয়েছে। তিনি একজন অসৎ শস্যচোর এবং একজন বন্য চরিত্র। ম্যান্সিপল একজন আইনি প্রভিশন ক্রেতা যিনি তার সেবা করা সমস্ত আইনজীবীদের ছাড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট চতুর। রিভ একজন বৃদ্ধ, বিরক্তিকর এস্টেট ম্যানেজার যিনি তার অধীনস্থদের দ্বারা ভয়প্রাপ্ত এবং তাদের প্রতি কৃপণ। সামনার একজন স্থূল চেহারার, লম্পট মানুষ যিনি মানুষকে চার্চ কোর্টে ডাকার জন্য তার ক্ষমতা ব্যবহার করে তাদের কাছ থেকে টাকা আদায় করেন,
যখন পার্ডোনার একজন লম্বা হলুদ চুল এবং একটি উচ্চ কণ্ঠ সহ একজন মানুষ যিনি নকল ধ্বংসাবশেষ বিক্রি করেন এবং অর্থের জন্য উপদেশ দেন। পার্ডোনারের লোভ এবং দ্বৈততা তার পরবর্তী গল্পে সম্পূর্ণরূপে প্রকাশ করা হবে। অবশেষে সমস্ত তীর্থযাত্রীকে পরিচয় করিয়ে দেওয়ার পর হোস্ট হ্যারি বেইলি, একজন স্বাস্থ্যবান এবং হাসিখুশি মানুষ, একটি খেলার প্রস্তাব দেন। প্রতিটি তীর্থযাত্রী ক্যান্টারবেরি যাওয়ার পথে 2টি এবং ফিরে আসার পথে 2টি গল্প বলবে। যে ব্যক্তি সেরা গল্প বলবে তাকে অন্যদের খরচে ট্যাবর্ড ইনে একটি বিনামূল্যে ডিনার দিয়ে পুরস্কৃত করা হবে। হোস্ট বিচারক হবেন। এই খেলাটি কাজের বাকি অংশের জন্য বর্ণনামূলক কাঠামো সরবরাহ করে এবং তীর্থযাত্রায় বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা এবং সামাজিক যোগাযোগের একটি স্তর যুক্ত করে। তীর্থযাত্রীরা সম্মত হয় এবং তারা কে শুরু করবে তা দেখার জন্য লট আঁকে। নাইট যেতে এবং যাত্রা শুরু হয়। এইভাবে জেনারেল প্রোলগ একটি উজ্জ্বল এবং জটিল মাস্টারপিস। এটি পরিবর্তনের মধ্যে থাকা একটি সমাজের একটি গ্রুপ প্রতিকৃতি, যেখানে পুরানো আদর্শ, নাইট, নতুন বাস্তবতার, ওয়াইফ অফ বাথ, মার্চেন্ট, সাথে সংঘর্ষে লিপ্ত। এটি যাজকীয় দুর্নীতির একটি তীক্ষ্ণ ব্যঙ্গ এবং প্রকৃত ধর্মনিষ্ঠার পার্সন একটি উদযাপন। এটি এমন একদল চরিত্রের জন্য একটি বিনোদনমূলক এবং আকর্ষণীয় ভূমিকা যারা 1400 শতাব্দীর পণ্য হওয়া সত্ত্বেও তাদের আকাঙ্ক্ষা, ত্রুটি এবং মানবতার দিক থেকে আশ্চর্যজনকভাবে শনাক্তযোগ্য। চসারের বিশদদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি, তার ব্যঙ্গের মাস্টারফুল ব্যবহার এবং তার সহানুভূতিশীল কিন্তু সমালোচনামূলক পদ্ধতি প্রোলগকে সাহিত্যের এক কালজয়ী কাজ করে তোলে।